আজ আমাদের একটি বিশেষ অনুষ্ঠান কোন গল্পের আসরে এবারে নববর্ষ সংখ্যা যেটি প্রকাশিত হয়েছে, আপনারা অনেকেই হাতে পেয়েছেন সংখ্যাটি। আর যারা এখনো পাননি তাদের সংখ্যা খুব শিগগিরই পেয়ে যাবেন বলে আমরা আশা রাখছি। তো আজকে আমাদের এই নববর্ষ সংখ্যাটার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং তারপর আমরা আমাদের যে গল্প পাঠ এবং গল্প নিয়ে আলোচনা সেই পর্বে যাব। তো আমরা প্রথমে সকলকে বলবো, যারা নববর্ষের সংখ্যাটি পেয়েছেন তারা একটু সংখ্যাটি হাতে নেবেন এবং সেই সংখ্যাটি আমরা সবাই তুলে ধরবো। হ্যাঁ, এইভাবে সংখ্যাটি সবাই তুলে ধরবো। হ্যাঁ, বাকিরা একটু ক্যামেরা অন করলে তাহলে একটা ছবি নিতে পারবেন। আমাদের সুভাষিস দা আছেন, সুভাষিস দাকে বলবো একটা ছবি নেওয়ার জন্য। বাকিরাও যদি ক্যামেরা অন করেন তাহলে এই সংখ্যাটি দেখা যাবে। এবারে আমাদের বেশ কয়েক বছর ধরেই নববর্ষ সংখ্যা এবং পুজো সংখ্যা করে চলেছে কোন গল্পের আসর। এবারে এই সংখ্যাটি যারা হাতে পেয়েছেন, হ্যাঁ, বইটা সবাই একটু তুলে ধরুন এবং যাতে পুরোটা দেখা যায়। যেমন ইন্দ্রাণী ম্যাডামের বইয়ের ছবিটা আরেকটু বইটাকে পেছন দিকে নিয়ে যান, তাহলে পুরোটা দেখা যাবে। আরেকটু পেছন দিকে নিয়ে যান বইটি, মানে যাতে পুরোটা দেখা যায় আর কি। সোজা করে ধরুন, প্রত্যেককেই বলছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধন হলো বইটির। এবার আমরা সম্পাদক তপন রায়চৌধুরীকে বলবো এই বইটি সম্পর্কে দু চার কথা বলতে। আমরা বেশ কয়েক বছর ধরে এই কোন গল্পের পুজো সংখ্যা এবং নববর্ষ সংখ্যা তিনি প্রকাশ করে আসছেন। আমরা তার সম্পর্কে, সেই বইটি সম্পর্কে দু চার কথা শুনবো, তারপরে অন্যদের থেকেও তাদের মতামত নিব। তপনবাবু, আপনি বলুন। ধন্যবাদ দীপারুন। আমি একটু ভিডিওটা অফ করে বলছি, তাহলে কথাগুলো ঠিক ঠিক যাবে। বেশ বেশ। শুভ সন্ধ্যা। প্রথমেই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানাই সবাইকে। আমাদের এই ফোন গল্পের আসর প্রথম শুরু হয়েছিল 12ই মে 2020 সালে। কোভিড চলছে তখন, আমরা বাইরে যেতে পারছি না, কফি হাউসের আড্ডা বন্ধ। তখন গুগল মিট আসেনি। 12ই মে মোবাইলে কনফারেন্স কলের মাধ্যমে 3 জনকে ডাকলাম। বঙ্কিম পুরস্কার প্রাপ্ত সুব্রত সেনগুপ্ত এলেন, সমীরকান্তি বিশ্বাস, আজ তার মৃত্যু দিবস বলতে গেলে, আমাদের আইরিন মনে করিয়ে দিল, এবং আমার সাহিত্যিক বন্ধু পুলক গোস্বামী। এই 3 জনকে ডেকেছিলাম। দুঃখের বিষয়, এখন সেই 3 জনের কেউ বেঁচে নেই। তারপর এই কনফারেন্স কলের মাধ্যমেই পরপর 23টা অনুষ্ঠান হয়ে গিয়েছিল। একে একে এলেন পরিচিত অনেকে, সাহিত্যিক রমানাথ রায়, অতীন্দ্রিয় পাঠক, দেবশ্রী সারোগী, নীলাঞ্জন চট্টোপাধ্যায়, প্রগতি মাইতি, দীপারুণ ভট্টাচার্য, সুভাষিস, আরো অনেকে। গুগল মিটে প্রথম অনুষ্ঠান হলো ওই 2020 আগস্ট মাসে। তারপর মাসে মাসে চলতে থাকলো গল্পের এই আসর। সম্ভবত ডিজিটাল মাধ্যমে আজকেরটা নিয়ে 44তম অনুষ্ঠান। বছরে 2টো সংখ্যা করে এ পর্যন্ত 5টা ডিজিটাল সংখ্যা বেরিয়েছে এবং 2টো মুদ্রণ সংখ্যা। এবারে নববর্ষ সংখ্যাটি হলো 3য় মুদ্রণ সংখ্যা। প্রথম মুদ্রণ সংখ্যার পৃষ্ঠা সংখ্যা ছিল 74, দ্বিতীয়টির 171। এবারে সংখ্যাটি সুদীর্ঘ, পৃষ্ঠা সংখ্যা 239। বিষয়বস্তু অনুগল্প বা অল্প কথায় গল্প, ছোট গল্প, অনুবাদ গল্প এবং ভ্রমণ। ছোট গল্প পড়েছে 14টি, অনুগল্প 62, অনুবাদ 6টি, ভ্রমণ কাহিনী 12টি। মোট 94টি, অর্থাৎ 94 জন লেখক।
স্পষ্টই এসব ম্যানেজ করা একার পক্ষে সম্ভব নয়। লেখকরা তো আছেনই, তবে আমরা কয়েকজন মিলে সামাল দিয়েছি পুরো কাজটা শেষ করতে। প্রচ্ছদ করেছেন সৌমিত্রী চ্যাটার্জি, এডিট করেছেন তনুজা চক্রবর্তী, ডিজাইন করেছেন শ্রী শুভাশিস মুন্সী। আমি সৌমিত্রীকে বলবো, সৌমিত্রী আছো নিশ্চয়ই? সৌমিত্রীকে বলবো কিছু বলতে, কারণ প্রচ্ছদটা ওই তৈরি করেছে, সৌমিত্রী চ্যাটার্জি। মিউট করা আছে, মিউট আছে। হ্যাঁ, বলছি প্রচ্ছদ নিয়ে তো আমার কিছু বলার নেই, তাহলে আমাকে প্রচ্ছদ বাদে বলতে হয়। এখন বইটা আমি সম্পূর্ণ পড়ে উঠতে পারিনি, আমি ছবিগুলো দেখেছি, পেছন দিকের ভ্রমণ বিষয়গুলো, সাবজেক্টগুলো দেখেছি। তো ছবিগুলো দেওয়ায় বইটা খুব আকর্ষণীয় লাগছে, ভালো লাগছে। আসলে বইতে থাকলে একটা রিলিফের কাজ করে, যে পাঠক তার কাছে একটা রিলিফের কাজ করে, যে একটানা পড়ে যাচ্ছি একটা ছবি এলো। তো সেইটা এই আপনি যেরকম বললেন যে দীর্ঘ 88 বা এরকম কিছু একটা সংখ্যক গল্প এবং ভ্রমণ কাহিনী ইত্যাদি মিলিয়ে, তো তাতে এই ছবিগুলো অত্যন্ত ভালো আর কি কাজ দিয়েছে, মানে ভালো আর কি চোখের আরাম হয়েছে। বাকি গল্পগুলো আমি পড়বো এবং বাদবাকিগুলো পড়বো, পড়ে জানাবো সময়কালে। আর আরেকটা কথা যেটা আমি বোধহয় আপনাকে একবার এমনিতে কথা ছলে বলেও ছিলাম, যে এই যে গল্পের নিচে নিচে কিছু কিছু একটা গ্যাপ আছে, যেমন ধরুন এখানে একটা এতখানি গ্যাপ আছে, এরকম সব গল্পেই আছে তা নয়, বেশ কিছু গল্পে আছে। তো ওই জায়গাগুলোয় যদি কিছুই না একটা করে মোটিভ বসিয়ে দেওয়া যায়, সেটা ডাউনলোডেডও হতে পারে, একটা মোটিভ যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে জিনিসটা মনে হয় আরেকটু ভালো। এইটুকুই আমার কথা। তখন আপনি বলুন। হ্যাঁ, সৌমিত্রী এটা আমাকে বলেছিল, কিন্তু এটা শুভাশিসের সাথে কমিউনিকেট করে ঠিক সময় মতন করা যায়নি। তো এবারে আমরা তনুজা চক্রবর্তীকে বলবো, কারণ ও এডিটিংটা করেছিল। তনুজা আছেন? তনুজা এই মুহূর্তে নেই। তো আমি শুভাশিসকে বলবো, শুভাশিস পুরো ডিজাইনটা করেছে, শুভাশিস মুন্সী। শুভাশিসকে বলবো কিছু বলতে। শুভাশিস মুন্সী। হ্যাঁ, প্রথমেই বলি যে এবার গল্পের সংখ্যা, পেজের সংখ্যা অনেক বেশি, সুতরাং গল্প নাম্বার অফ লিস্ট দেখেই তো প্রথমেই ঘাবড়ে যাই, বাপরে এতগুলো গল্প। তো যাই হোক, ধীরে ধীরে হয়েই যায়, এগিয়েই যায় কাজ। আর ফাইনালি ঠিক সময় মতো, মানে একটা চাপ থাকে যে সময় মতো জিনিসটাকে দিতে হবে, সময় মতো যাতে প্রিন্টিং হয়ে বেরিয়ে আসে। অনেক কাজ থাকে, এডিটিং, তারপরে প্রচুর কারেকশন থাকে। বাংলা ইংরেজি হলে পরে অসুবিধা হয় না, বাংলায় বিভিন্ন রকম অসুবিধে হয়, অনেক ক্যারেক্টার বদলে যায়, সেগুলোকে খুঁজে খুঁজে সেগুলোকে ধরে ধরে চেঞ্জ করাটা বেশ সময় সাপেক্ষ কাজ। আর সৌমিত্রীর কথা পরিপ্রেক্ষিতে বলি, হ্যাঁ মোটিভ দিলে তো ভালোই লাগে, কিন্তু কি হয়েছে জানো তো, কিছু কিছু গল্প একদম শেষে মানে কোনোভাবে অ্যাডজাস্ট করে ওই পেজে শেষ করতে হয়েছে, আর কিছু কিছু গল্প আবার পরের পেজে কয়েক লাইনে গিয়ে থেমে গেছে। তো মোটিভটা যদি থ্রু আউট কন্টিনিউ না করা যায়, মানে দু চারটে গল্পতে দিলাম, কোনোটাতে দিলাম না, সেটা একটু অড লাগে। তো সেইটা একটু ভাবতে হবে যে কিভাবে আমরা সেই জিনিসটাকে করব, যাতে পেজ খুব বেশি না হয়, সেই জন্য একটু টাইট করে কাজটা করতে হয়েছে। যাই হোক, পরবর্তীকালে হয়তো খালি থাকলে, যেমন তুমি এর আগে কিছু কিছু ইলাস্ট্রেশন করে দিয়েছিলে যেসব খালি পেজে আমরা লাগিয়ে দিতে পারি, এবার যেহেতু অনেক সংখ্যক গল্প, সেই জন্য আর সেই রিস্কটা নেওয়া যায়নি। কেউ আমার বোধহয় একবার হালকা করে কোনোদিন গল্প করতে করতে কথা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক কথা যে এবারে লেখার সংখ্যা অনেক বেশি। তো এখন কথাটা হচ্ছে যে ওই মানে
মনোটোনাসনেসটা কি করে আরেকটু মানে কাটানো যায়, মানে চোখের দিক থেকে হ্যাঁ আমি হ্যাঁ বলছি, হ্যাঁ হ্যাঁ সেইটা। সাবজেক্ট নয়, যার চোখের দিক থেকে, সেটা আমরা পরে আশা করি কোনোদিন একটা হ্যাঁ আরেকবার গল্পের ছলে আর কি ঠিক করে আর দেব। আর এবার এবার একটু সময়টা বোধহয় কমও ছিল আমার মনে হয়, স্যার বলবেন সেটা, মানে এমনি অন্য সময় যতটা সময় পাই আমরা, এবার একটু সময় কম পেয়েছি, মানে কাজকর্মের মধ্যে জিনিসটাকে করতে হয়, তো আরেকটু সময় হলে, তুমিও যদি সময় পাও, তুমিও বিজি ছিলে, তাহলে সেরকমভাবে ইলাস্ট্রেশন দিয়ে বা কিছু দিয়ে জিনিসগুলোকে মেকআপ করা যায়। যাই হোক, ওভারঅল আমি তো দেখিনি বইটা, আশা করি ভালোই লাগছে দেখতে, বা সব মিলিয়ে বাকিরা ও, বলবো। আরেকটা কথা আমার বলার সেটা হচ্ছে যে এই যে বইয়ের মলাটের যে কালারটা, যে কালার প্যালেট দিয়ে আমি করেছিলাম, সেটা ছিল হচ্ছে বাঁকা হলুদ কালার, আর মেরুনের থেকে ঠিক 2 শেড কম, আর লালের থেকে 2 শেড বেশি। এই ওইভাবে ব্যাখ্যা করা যায় না, কিন্তু ঠিক আছে, আমি বোঝাবার জন্য বললাম। তো মেনলি যেটা লালটা একটু শ্যাবি এসছে, কিন্তু ইয়েলো কালারটা পুরোটাই ইয়েলো অকার হয়ে গেছে। না, কি হয় জানো তো, এক নম্বর হচ্ছে যে স্ক্রিনে দেখে যে কালারটা আমরা দেখি, তার থেকে তো প্রিন্টিংয়ের ডিফারেন্স আসেই, এবং এই যদি ওই কালারটাকে এক্স্যাক্ট যেরকম স্ক্রিনে করা হয়েছে সেই কালারটা যদি পেতে হয়, তাহলে অনেক সময় প্রিন্টারের কাছে কি বসে কালার অ্যাডজাস্ট করে দেখে যে না একটু এটাকে কম, ওইটা তো সম্ভব নয় এক্ষেত্রে, সেই জন্যই ওটা ম্যাচ করানো খুব ডিফিকাল্ট মনে হয় সেটা আর কি। ঠিক আছে, এটাও আমি আপনার সাথে পরে কথা বলে নেব, তাহলে আমি নেক্সট টাইম থেকে যদি আমি করি, তাহলে আমাকে ওই কালার অ্যাডজাস্টমেন্টটা তাহলে একটু এবং এবং বলেই এবং কি করতে হয়, একটা ডিজিটাল প্রিন্ট করে তারপরে সেইটা রেফারেন্স নিয়ে প্রিন্টারের সাথে কথা বলে প্রিন্টারকে কাভারের জন্য কালার অ্যাডজাস্ট করতে হয়। এবার সেটা আমি জানি না কলকাতায় সেই পেনটা ওরা নেয় কি না, যেরকম পায় সেরকমই চেপে দিই। আচ্ছা, এটা তো বোধহয় ডিজিটাল, মানে অন্য বইয়ের প্রচ্ছদ করতে গিয়ে আমি দেখেছি, দু একটা বাদ দিয়ে বাদ বাকি অলমোস্ট কালার ওরা ওই একটা ডামি প্রিন্ট নেয়। মানে আমার কাজও প্রেসে গেছে যেটা, সেটাও একটা ওই সোমবার দিন বলেছে একটা ডামি প্রিন্ট। আমি একটা কথা বলি, সেটা হলো অফসেটের থেকে ডিজিটাল প্রিন্টে অনেক বেশি পারফেকশন ভালো আছে। ডিজিটালে অলমোস্ট যেরকম দেখা যায় সেরকমই আসে, অফসেটে অ্যাডজাস্ট করতে ভীষণ কষ্ট হয়। যাই হোক, সেসবগুলো ওভারকাম করা যাবে আশা করি। ব্যাস এইটুকুই আমার বক্তব্য। বইটা যদি পড়ার মানে চোখের পক্ষে ঠিক হয়, সাইজ টাইজ এবং ওভারঅল যদি গেট আপ ঠিক হয়, তাহলে ভালো লাগবে সবারই। ধন্যবাদ। ধন্যবাদ শুভাশিস। তো আজকে আমার বলার পালা বা আমার কাজ এইটুকুই, বাকি সবটুকু সামলাবে দীপারুণ ভট্টাচার্য। দীপারুণ পুরো অনুষ্ঠানটার সঞ্চালনা করবে, সুতরাং এখন আমি দীপারুণকে পুরো ব্যাপারটা তুলে দিলাম। দীপারুণ। আচ্ছা, আমরা এই বইটা নিয়ে আর একটুখানি এক দুজনের আলোচনা শুনি, তারপরে আমরা গল্প পাঠে যাব, আর গল্প পাঠের পরে তারপরে গল্প নিয়ে এবং এই বই নিয়েও আমরা আলোচনা শুনবো। তো গৌরদা কি আছেন? গৌরদা যদি বইটা সম্পর্কে দু এক কথা বলেন, আপনি আশা করি বইটা পেয়েছেন। আছে, এখনো চলে যায়নি। নিশ্চয়ই দীপারুণ শুনতে পেয়েছো, আমি আছি, এখনো যাইনি। তো আমার যেটা কথা হচ্ছে, আমি বইটা উল্টে পাল্টে দেখেছি, এখন পুরোটাই পড়া হয়নি। আমার প্রথমেই প্রচ্ছদটাই আমার চোখ টেনেছে। প্রচ্ছদের মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে, শৈশব এসেছে আর কৈশোর এসেছে, এবং সেটা ছবির ভেতর দিয়ে এসেছে, আমি দেখতে পাচ্ছি। এসেছে নববর্ষ, মাছ আছে, মোটিফ আছে, গাছ আছে, আধুনিকতা আছে, এই সব মিলিয়ে এবং রং মিলিয়ে যে যে জীবন, যে সময়টাকে এঁকেছেন আমাদের সমস্ত্রই, আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং নিরাভরণ, কোনো কায়দা কানুন নেই, খুব নিরাভরণ। এই নিরাভরণটাই আসলে একটি আভরণ, একটি সৌন্দর্য। এবং সেই হিসেবে এই ছবিটি ভালো লেগেছে আমার। আর সাজানো টাজানো খুবই সুন্দর, হাতে নিলেই বোঝা যায় একটা ভালোবাসতে ইচ্ছে করে, মন ভালো হয়ে যায়। এটা হয়েছে। আর সব লেখা তো পড়া সম্ভব হয়নি, এই পরিচিত কিছু মানুষজন উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখি সবাই প্রায় পরিচিত, সবাই। তবু তার মধ্যেতেই
মানে অ্যাট র্যান্ডাম যেটা চোখে পড়লো আর কি, সেটা দু একটি লেখা নিয়ে বলি আর কি। করোনাকালীন ডায়েরি লিখেছে ফাল্গুনী পান্ডা, খুব ছোট, কিন্তু তার এই গল্পের মধ্যে একটা প্রেমিকার, বোধহয় অনুগল্প এটা, একটি প্রেমিকার মৃত্যু হয়ে গেছে, প্রেমিক স্মৃতিমগ্ন হয়ে ব্যাপারটা তৈরি হচ্ছে, ভাষা বিষয়ানুযায়ী হয়েছে, ছোট পরিসরে একটি বৃহতের অনুভব গল্পটার মধ্যে এসেছে বলে আমার মনে হয়। আর প্রিয়াঞ্জলি লিখেছে রামায়ণ। আজও আমাদের সংসারে, শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ এই আজও অরিন্দমদা একটু যদি মিউট করে দেন। অরিন্দমের মিউট করেন না। ঠিক। হ্যাঁ, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে। রামায়ণ প্রিয়াঞ্জলি দেবনাথ লিখেছে, আমার ভালো লেগেছে। আমাদের সংসারে রামায়ণ অভিনীত হচ্ছে এখনো, এই ভাষাটিও ভারী ভালো। দেবাশিস দে সবই আমার খুবই পরিচিত, মানে লেখায় পরিচিত শুধু নয়, ব্যক্তিগতভাবে পরিচিত। খুঁজতে খুঁজতে এগুলোই বেরিয়ে এলো। নামকরণটি কিন্তু দেবাশিস দে, এত ভালো একটা গল্প, কিন্তু কাঁদালে তুমি মোরে নামকরণটি আমার ভালো লাগে। এবং বিষয়টাও বেশ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হচ্ছে, ডিভোর্সের কারণটা কি? ঝগড়া নয়, ডিভোর্সের কারণটা হচ্ছে প্রেম, অতিরিক্ত প্রেমই হচ্ছে ডিভোর্সের কারণ। এই জন্য ভালো লেগেছে। আর অভিজিৎ চৌধুরী নোট স্টাডি ভারী চমৎকার লেখা, ভারী চমৎকার, সবাই পড়বেন আশা করি। খুব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, কিন্তু চমৎকার বর্ণনাও। আর বড় গল্পের মধ্যে শতদ্রুর গল্প খুবই ভালো লেগেছে, খুব ভালো। আর তপন রায়চৌধুরীর এই লিখতে, এই ভ্রমণ আড্ডার মধ্যে, ভ্রমণের মধ্যে গিয়ে দেখি তপন রায়চৌধুরী দেখা, ভদ্রলোক তো গল্প লিখে দেখি ভ্রমণ কি লিখেছে, ওমা দেখি ভ্রমণেও তিনি ওভার ওয়ান্ডারই হাঁকিয়েছে। ওই যখন ওই ইয়েতে যাচ্ছে আর কি, ওই জয়ন্তী পাহাড়ের একদম শেষে কি লেকটা যেন, পোখরি লেক বোধহয়, পোখরি লেকে আর কেউ যেতে পারলো না, সত্তরোর্ধ তপন রায়চৌধুরী চলে গেল, গিয়ে যে অভিজ্ঞতা আমাদের দিল এবং বর্ণনার ভাষা যেটা, সেটা বেশ বেশ ভালো লাগে। আর এই পরে নিশ্চয়ই পড়বো। এই পর্যন্ত বলে শেষ করছি। সবাইকে শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা অরুণ দে, আপনি বোধহয় হাত তুলেছিলেন একবার, আপনি কি কিছু বলবেন? অরুণ দে, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি বলুন। আমি তো ম্যাগাজিনটা অনেক প্রায় 4-5 দিন আগেই পেয়েছি, আপনি জানেন। আজকে উদ্বোধন হচ্ছে অফিসিয়ালি, কিন্তু আমি 4-5 দিন আগে পেয়েছি বইটা উল্টে পাল্টে দেখলাম, চমৎকার লেগেছে আমার। মানে অনুগল্প, এখন যেসব বইগুলো বেরোচ্ছে এখন, ম্যাগাজিনগুলো আর কি, তার মধ্যে তো অন্যতম বললে এতটুকু অত্যুক্তি হবে না। আমিও উল্টে পাল্টে দেখেছি, পড়ার সময় এখনো হয়নি। আর কভার ভীষণ ভালো। যখন কভারের ডিজাইনটা শুধুমাত্র তপনবাবু প্রকাশ করেছিলেন ফোনেতে, তখনই কিন্তু আমি খুব প্রশংসা করেছিলাম এই কভারটা নিয়ে। কভারটা খুব বনমত। এবং এ পর্যন্ত যতটুকু উল্টে পাল্টে দেখেছি, ওই তপনবাবুর ভ্রমণটাও, আমিও গৌরদা যেটা বললেন, ভ্রমণ সম্বন্ধীয় লেখা পড়েছি, পড়ে ভীষণ ভালো লেগেছে। আরো অন্যান্য যেগুলো লেখা আছে, 2-1টা অনুগল্প পড়েছি, এছাড়া তো পড়া হয়নি, আরো পড়া হবে। তা আমার আপাতত ভালো ভালো লিটল ম্যাগাজিন বলে আমি জানাচ্ছি আর কি, এটুকুই। ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা আমরা আরো 2-1জনের একটু মতামত শুনি। অনিন্দিতা দি আছেন কি? অনিন্দিতা দি যদি একটু কিছু বলেন। হ্যাঁ, একটু বলার আছে। হ্যাঁ বলুন বলুন, শুনছি আমরা। বলার মানে এইটাই যে আমি দেখছিলাম, বইটা আমার এখনো ভালো করে পড়া হয়নি, ভ্রমণ আছে বলে ভ্রমণের জায়গাটা দেখছিলাম, দেখলাম 12টা ভ্রমণ, 6টা অনুবাদ গল্প, 12টা ভ্রমণের 73-74 পাতা, 6টা অনুবাদ গল্প তো আছেই, আর 6টা ছোট গল্প। এই সব কিছু নিয়ে এত বড় মোটা একটা বইতে আমার ধারণা ছিল অনুগল্পই বোধহয় প্রধান। তো দেখলাম না, অনুগল্প সংখ্যায় অনেকগুলো,
কিন্তু পাতার সংখ্যার দিক থেকে দেখতে গেলে অনুগল্প একটু হালকাই পড়েছে, মনে হলো এরকম। তবে ভ্রমণ তো খুব ভালো, মানে ভ্রমণের একটা আলাদা সংখ্যাই হতে পারতো, 12টা ভ্রমণ কম নয়, প্রায় 73-74 পাতা জুড়ে ভ্রমণ। আমার খুব অবাক লেগেছে, মানে এটা আমি বুঝতে পারিনি। বিশেষত যে ধরনের বই তপনদা করে থাকেন, পত্রিকা করে থাকেন, তার মধ্যে এইভাবে ভ্রমণ আমরা পাই না। তো অনুবাদ অনেক সময় থাকে দু একটা, এখানে অনুবাদও 6টা। ছোট গল্পেরও অনেকটা পাতা, ছোট গল্প বোধহয় 7-8টা বেরিয়েছে দেখলাম, তাতেও ছোট গল্পেও অনেকগুলো পাতা, কিন্তু অনুগল্পের পাতা অত নেই, অনুগল্পের সংখ্যা অনেক, পাতা কম। তখন ভাবলাম যে তাহলে এবারে একটু নিশ্চয়ই অন্যরকম ভাবে ভাবা হয়েছে আসলে। হ্যাঁ, তপনবাবু আমি দেখেছি প্রতিবারই নতুন নতুন কিছু ভাবেন, নতুন নতুন কিছু করার চেষ্টা করেন, এবং সেটি পাঠকদের আনন্দ দিলেই আর কি ভালো। হ্যাঁ, অনেকগুলো ভ্রমণ সেটাই দেখছিলাম, ভালো। আচ্ছা, আমরা অরিন্দম গোস্বামী আছেন কি? অরিন্দম দা কিছু বলবেন? না, অরিন্দম দা বোধহয় শুনতে পাচ্ছেন না, উনি তো আছেন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অরিন্দম দা থেকে পরে শুনবো। আমরা তাহলে আপাতত গল্প পাঠে যাই, তারপরে একটু গল্প শুনবো, গল্প শুনে তারপরে আবার আমরা ফিরে আসবো। আমরা গল্প পাঠ সুজাতা দি আছেন কি? তাহলে সুজাতা দিকে দিয়ে গল্প পাঠটা শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ আছি। আচ্ছা, তাহলে আমরা নতুন বছরের প্রথম গল্প সুজাতা দি থেকে শুনি। সুজাতা দি আমাদের সকলেরই পরিচিত, সুজাতা কর। আমরা সুজাতা করের গল্প দিয়ে নতুন বছরটা শুরু করি। সুজাতা দি, আপনি পড়ুন। নমস্কার, শোনা যাচ্ছে? হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, আপনি পড়ুন। গল্পের নাম গল্প খোঁজা। রিনি পাতিপুকুর বস্তি থেকে বেরিয়ে বড় রাস্তায় আসে। 9টা থেকে তার ক্লাস। সে একটি বেসরকারি কলেজের বিসিএ ছাত্রী। সকালে তার কিছু খাওয়া হয়নি, বাড়িতে স্টোভ জ্বলেনি। গতকাল রাতে তার বাবা জুয়ায় মাস মাইনের সমস্ত টাকা হেরে মাতাল হয়ে বাড়ি ফিরেছিল। সে সময় তার মা 4 বাড়ি কাজ ছেড়ে সবেমাত্র তাদের জন্য ডিমের ঝোল ভাত রাঁধতে বসেছে। আগামী সপ্তাহে রিনির কলেজের ফিস জমা করার শেষ তারিখ, না জমা করলে নাম কাটা যাবে। তার বাবা জ্যাম সস তৈরির কারখানায় কাজ করে, বাবার মাইনেতে তাদের সংসার চলে। মায়ের 4 বাড়ির রান্নার টাকা রাখা হয় রিনির কলেজের মোটা ফিজের জন্য, কিন্তু তার বাবা কোনো মাসেই মাইনের পুরো টাকা সংসারে দিতে পারে না জুয়ার নেশায়। ফলে মায়ের টাকায় হাত পড়ে। কাল আর মা ধৈর্য রাখতে পারেনি, ফুঁসে উঠেছিল, জোরে ধাক্কা দিয়েছিল বাবাকে। বাবা ঘুরে দাঁড়িয়ে সপাটে এক চড় কষেছিল মায়ের গালে। মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বিছানার চাদর খাবলে ধরেছিল রিনি। কাল রাতে রিনি আরো 2 ঘন্টা বেশি পড়াশোনা করেছে। আজ সকালে সে দেখেছে মায়ের গালে কালশিটে, তার ওপরে বাসি চোখের জলের দাগ। আজ তাকে প্রোগ্রামিং নলেজের একটা বইও কিনতে হবে। 6টা নাগাদ 2টো বাচ্চাকে পড়িয়ে রিনি বাস ধরে। বাঙুর অ্যাভিনিউয়ের প্রবেশ রাস্তার সামনে ভিআইপি রোডে নামে। একটু এগিয়ে যায় সামনে। গাছপালা ঢাকা রাস্তাটা নির্জন, অন্ধকার। 2টো এলাচ মুখে দেয় রিনি। সকাল থেকে প্রায় না খাওয়া, মুখে বাজে গন্ধ হতে পারে। ব্যাকপ্যাক থেকে নতুন বইটা বের করে, সস্নেহে হাত বোলায়। গন্ধ নেয় বুক ভরে। বইটা ফের ব্যাগে ঢুকিয়ে রাখে। রাস্তার দিকে তাকায়।
দূর থেকে একটা বাইক আসছে। রিনি সোজা হয়ে দাঁড়ায়, সমস্ত ইন্দ্রিয় টান টান হয়ে ওঠে, একটু উত্তেজনা। আকাশের দিকে তাকায়, বিড়বিড় করে। বাইক চোখের দৃষ্টির সীমায়, উজ্জ্বল হলুদ শার্ট। রিনি আঙুল ক্রস করে, বাইক সামনে এসে দাঁড়ায়, হেলমেট খোলে। রিনি দেখে তার খদ্দের আর কেউ নয়, পিস্তুত দাদা মনোজ। বিউহল রিনি গল্প খোঁজে। নমস্কার। ধন্যবাদ সুজাতা দি। আমরা আরো দুটো গল্প শুনে নিয়ে তারপর গল্প নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এই ফোন গল্পের আসরে প্রথম গল্প পড়বেন সাহিত্যিক সমীর সরকার। তো সমীর সরকারকে বলবো গল্প পড়ার জন্য। তবে সমীর দা গল্প পড়ার আগে তার সম্পর্কে দু এক কথা বলে দিই। সমীর সরকারের লেখালেখি সূত্রপাত স্কুল জীবন থেকে। প্রথম প্রকাশিত গল্প প্রকাশ পায় 1969 সালে চন্দ্রভাগা পত্রিকায়। তার প্রথম নাটক কৈফিয়ত মঞ্চস্থ হয় 1971 সালে। প্রথম উপন্যাস আগামীকাল প্রকাশিত হয় 1985 সালে। তিনি কর্মজীবনে ব্যাংকে কাজ করেছেন, কাজের পাশাপাশি গল্প উপন্যাস লিখেছেন সারা জীবন ধরে। বড়দের জন্য গল্প উপন্যাস নাটক প্রবন্ধের পাশাপাশি ছোটদের জন্যও গল্প ছড়া প্রবন্ধ উপন্যাস ইত্যাদি লিখেছেন। জীবনে নানান পুরস্কার পেয়েছেন তিনি, যার মধ্যে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, রামশঙ্কর স্মৃতি সাহিত্য পুরস্কার, সুদেবী সাহিত্য রত্ন সম্মাননা, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার, তরুণ তপন স্মৃতি পুরস্কার, সমরেশ মজুমদার স্মৃতি সম্মাননা ইত্যাদি উল্লেখযোগ্য। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 25টি। এবার আমরা সমীরণ সরকারের গল্প শুনি। হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ সমীরণ বাবু, শোনা যাচ্ছে, আপনি পড়ুন। হ্যাঁ, আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার গলায় প্রথমে মাপ চেয়ে নিয়ে, আমার গলায় একটু প্রবলেম আছে। আমি তপনবাবুকে বলেছি, আমি তবু চেষ্টা করছি যাতে স্পষ্ট উচ্চারণ করা যায়। আমার গলায় একটা মেজর অপারেশন হয়েছে, এই যে কিছুদিন কথা বন্ধ ছিল, এখন বলছি, কিন্তু একটু স্পষ্ট না হলে একটু মাফ করে দেবেন, ঠিক আছে? বলছি, চেষ্টা করছি, ঠিক আছে? না, শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, স্পষ্ট হচ্ছে, আপনি বলুন। গল্পের নাম মা। গল্পের নাম মা। কি বলছো বৌমা? আমি তোতনের ক্ষতি চাই? ও আমার নাতি। চোখে আঁচল চাপা দেন সুধাময়ী। এই রে, আবার শুরু করলেন? এভাবে চোখের জল ফেলে কি আমার স্বামীর অকল্যাণ করতে চান? বৌমা, সুখেন আমার ছেলে, বুকের রক্ত জল করে ওকে বড় করেছি আমি। থামুন, ওই পুরনো রেকর্ড বাজানো বন্ধ করুন তো। ঝাঁঝিয়ে ওঠে তিস্তা। ঘটনার সূত্রপাত দুপুরে ছাতে বসে কুলের আচার খাচ্ছিলেন সুধাময়ী। নাতি বায়না করায় ওকে অল্প দিয়েছিলেন, আর সেটা নিয়েই অশান্তির সূত্রপাত। হঠাৎ স্বামী মারা যাওয়ায় 3 বছরের ছেলে সুখেনকে নিয়ে চোখে অন্ধকার দেখেছিলেন সুধাময়ী। লোকের বাড়িতে রান্নার কাজ করে ছেলেকে বড় করেছেন। ছোটবেলায় স্কুল থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হওয়ায় সুখেনের একটা পায়ে খুব জোর আঘাত লেগেছিল। সেই থেকে ও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। লেখাপড়ার শেষে চাকরি পেল সুখেন। ছেলের বিয়ে দিলেন সুধাময়ী। কিন্তু পুত্রবধূ তিস্তার সঙ্গে সুধাময়ীর মনের মিল হলো না। সুখেন খুব চেষ্টা করত উভয়কে বুঝিয়ে পরিস্থিতি সামাল দিতে, কিন্তু না পেরে হাল ছেড়ে দিত। এই হয়ে চলতে চলতে একদিন পুত্রবধূর সাথে কথা কাটাকাটির সময় হঠাৎ সুধাময়ী বলে ফেলেন, আমাকে নিয়ে যখন এত অশান্তি, আমি ঘর ছেড়ে চলে যাব।
তাই যাও না, প্রতিদিনের এই প্রত্যেক দিনের অশান্তি থেকে রেহাই পাই। সুখেন। ছেলের মুখে এই কথা শুনে আর্তনাদ করে ওঠেন সুধাময়ী। সেদিন রাতেই নিজের সামান্য কিছু পুঁজি নিয়ে ঘর ছাড়েন সুধাময়ী। মাস 6 তীর্থে তীর্থে ঘুরে বেড়ান। হাতের পুঁজি প্রায় শেষ হয়ে যায়। হঠাৎ একদিন জানতে পারলেন হরিদ্বার থেকে 10 কিলোমিটার দূরে এক দুর্গম তীর্থক্ষেত্রের কথা। 5 বছর অন্তর সেখানে এক মন্দিরে দেবী মা জাগ্রত হন, হয়ে ওঠেন কল্পতরু। আর কয়েকদিন পরেই সেই পুজো। পায়ে হেঁটে 10 কিলোমিটার পাহাড়ি পথ পেরিয়ে অতি কষ্টে ক্ষত বিক্ষত পায়ে সেই মন্দিরে পৌঁছান সুধাময়ী। গভীর রাত, পুজো শেষ। পুরোহিত ভক্তদের বললেন, এবার যার যা মনের ইচ্ছা মাকে বলুন, মা সবার মনের ইচ্ছা পূরণ করবেন। তবে মনে রাখবেন, শুধু একটি ইচ্ছাই পূরণ করেন মা। সুধাময়ী দেবীর সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে চোখের জলে বুক ভাসিয়ে বললেন, মা গো, আমার সুখেনের পাটা ভালো করে দাও মা, ওকে সম্পূর্ণ সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। নমস্কার। হ্যাঁ, আমরা দুটি গল্প শুনলাম। এবার আমরা সাহিত্যিক অরুণ দের গল্প শুনবো। অরুণ দের গল্প শোনার পর এই 3টি গল্প নিয়ে আলোচনা করবেন অনিন্দিতাদি। আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে যারা যারা গল্প পড়বেন তাদের গল্পগুলো আগে থেকেই আলোচকদের পাঠিয়ে দেওয়া হয়েছে, যাতে শোনার সময় যদি কোনো রকম সিগন্যালের প্রবলেম থাকে তাদের যাতে শুনতে অসুবিধা না হয়, সেই জন্য। তো আমরা এবার অরুণদের গল্পটা শুনবো। অরুণদা, আপনি গল্পটা পড়ুন। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, পড়ুন। আচ্ছা, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের গল্প শুরু করছি। আমার গল্পের নাম মিছিল। 164টা শব্দ আছে। তবে অনিন্দিতাকে যখন বলতে বলা হয়েছে, আমার মনে হয় এই গল্পটা অনিন্দিতা আগে একবার শুনেছে, কারণ কিছুদিন আগে একটা অনুষ্ঠানে আমি এই গল্পটা পড়েছিলাম। যাই হোক, আমি গল্পটা পড়ছি। নামটা আরেকবার বলুন, নামটা আরেকবার বলুন। মিছিল। মিছিল। গল্পের নাম মিছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ পড়ুন, শুনতে পেয়েছি, বলুন। গল্পের নাম মিছিল। ছুটছে, সবাই যে দৌড়চ্ছে এমন নয়, কেউ কেউ ব্যস্ত হয়ে এগোচ্ছে, অনেকে হনহনিয়ে, সাইকেল বাইক নিয়েও অনেকে এগিয়ে আসছে। বাগবাজার মোড় থেকে মিছিলটা ঘুরছে বড়বাজারের দিকে। রাস্তার দুধারে লোকে লোকারণ্য। অটো, টোটো, 4 চাকার ছোট বড় মাঝারি গাড়িগুলো ঠিক জায়গায় ঠিকভাবে দাঁড়িয়ে। বাড়ির ছাদে, ব্যালকনি, জানলা সব জায়গায় উপচে পড়ছে লোক। ছোট বড় কারোরই উপস্থিত হতে বাকি নেই। আসছে মানুষজনের টান টান উত্তেজনা। কোনো বাজনা নেই, স্লোগান নেই। বড়বাজারের চওড়া রাস্তায় মিছিল এগিয়ে আসতেই জনতার উল্লাস, ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি। সবাই একেবারে সামনে থেকে দেখতে চায়। খবর এসে গেছে, মিছিলের অংশগ্রহণকারীদের আজ আর কারো বিরক্তি নেই। ভিড়ের মধ্যে থেকে অনেকেই তাদের সামনে পড়ছে। অনেকে স্পষ্ট পেয়েছে তারা নির্বাক, নিশ্চুপ, কোনো হিংস্রতা নেই। বোঝা যাচ্ছে খিদে তেষ্টায় তারা ক্লান্ত। তবুও তারা আজকের মিছিলে উদারতন্ত্রী। একেবারে প্রথমে বাঘের দল, তারপর সিংহরা, এরপর নামি অনামিরা, একেবারে শেষে হাতির দল। শেষ 4টি হাতির ওপরে একটি মাচা। মাচায় শায়িত হয়ে আছে এক বড় গাছের টাটকা কাটা নধর অংশ। নমস্কার।
হ্যাঁ, আমরা পরপর 3টি গল্প শুনলাম। এবার অনিন্দিতা দিকে অনুরোধ করব এই 3টি গল্প নিয়ে একটু আলোচনা করুন। প্রথম গল্প পড়েছিলেন সুজাতা কর, তার গল্পের নাম গল্প খোঁজা। সমীরণ সরকারের গল্পের নাম মা, এবং অরুণ দের গল্পের নাম মিছিল। অনিন্দিতা দি, আপনি বলুন। কথা হচ্ছে 3টে গল্পই বিপন্নতার গল্প। এটাই খুব অদ্ভুত। আসলে আমরা একটা এমন পরিবেশে আছি, এখন একটা এর মধ্যে আছি, সমাজের অবস্থার মধ্যে আছি যেখানে বিপন্নতার সঙ্গী। 3টে গল্পই সেই বিপন্নতা উঠে এসেছে। প্রথমেই সুজাতার গল্পের কথা বলি, যেহেতু উনি প্রথম গল্পটি পড়েছেন। গল্পটির নাম হচ্ছে গল্প খোঁজা। হয়তো নামটা উনি কিভাবে দিয়েছেন আমি জানি না, কিন্তু আমি দেখলাম যে মানুষের সেই বেঁচে থাকার জন্য যে লড়াই, শেষ পর্যন্ত সেই লড়াইটা কোথায় এসে থামছে, এবং একটি মেয়ের ক্ষেত্রে সে লড়াইটা ঠিক কোথায় গিয়ে থামে। বড় কঠিন কঠিন এবং আদিম জায়গায় ফিরে যাচ্ছি আমরা, আসছি এই আদিমতার কথায়। সুজাতার গল্পে এইটাই রয়েছে এখানে। আর গল্প খুঁজতে হচ্ছে কি, বাস্তবকেই বোধহয় এইভাবে খুঁজে পাওয়া যাচ্ছে। তারপরের গল্পটি সমীরণ সরকারের মা। উনি অনেক দিন ধরে লিখছেন, অনেক অগ্রজ লেখক। গল্পকে সেভাবে বলার মতন আমার স্পর্ধা নেই, তবু আমি বলছি এখানে উনিও যেটা দেখিয়েছেন যে একজন বৃদ্ধ মানুষের বিপন্নতা, একজন একেবারে বৃদ্ধ মানুষের বিপন্নতা। একজন বিপন্ন মানুষের যে কষ্টটা, বৃদ্ধ, তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। সুখেনের মা, এবং সেই মা শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে বাধ্য হন। সন্তানের জন্য, নাতির জন্য এত প্রচুর কষ্টের পরেও তাকে বাড়ি ছাড়তে হয়। দেখা যাচ্ছে কিন্তু তার ছেলে তার প্রতি যে সহানুভূতিশীল ছিল, সেই সহানুভূতি হঠাৎ কেমন করে সরে গেল। অর্থাৎ তার ছেলের কাছেও তখন আর মা যে খুব অপরিহার্য কেউ তা নয়। ছেড়ে চলে গেলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন, কষ্টে কষ্টে কাটান। এবং সেই দেবী মার মন্দিরে গিয়ে যখন পৌঁছচ্ছেন, তখন তিনি তো একেবারেই বিপন্ন, আর হয়তো মৃত্যুও খুব কাছাকাছি। তখনও কিন্তু তার প্রধান যে আকুতি, মায়ের কাছে প্রধান চাওয়াটা, যে সন্তানকে ছেড়ে চলে আসতে হয়েছে, যিনি বিতাড়িত সন্তান দ্বারা, সেই সন্তানেরই মঙ্গল কামনা করছেন, পাটা সারিয়ে দেন। হ্যাঁ, চিরন্তন মাতৃত্ব। আরেকটা যেটা শেষ গল্প মিছিল, অরুণ দে যেটি পড়লেন, হ্যাঁ খুব ছোট্ট গল্পটি, 164 শব্দে। আমি আগেও একদিন শুনেছি। এই গল্পটা শুনে আমার সেদিনও একটু খটকা লেগেছিল, আজকেও বলছি। আমার মনে হয়েছে দুটো লেয়ার। একটা, যে যখন জঙ্গলকে আমরা উৎখাত করে ফেলছি, চারিদিকে জঙ্গলের পরিমাণ কমতে কমতে, সারা পৃথিবীর বনভূমি কমতে কমতে এখন 20% এসে থেকেছে, 80% বনভূমি নষ্ট। এই অবস্থায় দাঁড়িয়ে সত্যি সত্যি যদি বনবাসী পশুগুলো বেরিয়ে নগরে আসে, তাহলে আমরা কি করব? আসে, কিন্তু হাতির দল নেমে আসে ধান খেতে, বাঘ লোকালয়ে ঢুকে পড়ে, কিছু করার নেই, কারণ তাদের খাদ্যের প্রয়োজন। তারা ক্লান্ত, তাদের আর হিংস্রতা নেই, তারা দুটো খেতে পেলে বাঁচে। এই একটা লেয়ার আছে। আর তার থেকে আর একটা লেয়ার যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক লেয়ার। যে সিংহ, যে বাঘ মিছিল করে আসছে, আমাদের সামনেই ভোট, ইলেকশন, নেতা নির্বাচন, রাজা নির্বাচন হবে। যারা মিছিল করে আসছেন তারা ক্ষুধার্ত, ক্লান্ত। আর সেই সব নগরবাসী, সেই সব গ্রামবাসী, তারাই ঠেলাঠেলি করে মিছিল দেখতে দাঁড়িয়েছেন, যারা রাজাকে নির্বাচিত করবেন। খাদ্য সম্পর্ক কখনো কখনো পাল্টে যায়। আমার এই গল্পটা সেরকমই মনে হয়েছে।
এরকমই মনে হলো 3টে গল্প শুনে। ধন্যবাদ, ধন্যবাদ অনিন্দিতাদি। এবার আমরা পরের গল্প পাঠে যাব। সাহিত্যিক নীলাঞ্জন চট্টোপাধ্যায় আছেন। তো নীলাঞ্জনদা, আপনি কি গল্প পড়তে পারবেন, নাকি তপনবাবু আপনার গল্পটা পড়ে দেবেন? না, আমি সত্যি দাঁতের সংকটে ভুগছি, মানে 5 মিনিট কথা বললেই বেদনা হয়। আমি আজকে পড়তে পারবো না, আমাকে মাফ করো। আচ্ছা, তো নীলাঞ্জনদা আগে থেকে গল্প পাঠিয়েছেন, আমি তপন রায়চৌধুরীকে অনুরোধ করব গল্পটি যদি পড়ে দেন। হ্যাঁ, আমি পড়ে দিচ্ছি। গল্পের নাম হচ্ছে ইন্দ্রজাল, নীলাঞ্জন চট্টোপাধ্যায়। একদিন বন্ধু বলল, সাউথ ক্যালকাটায় যে মহাবিপণী বা শপিং মল ওপেন হয়েছে, সেখানে গেছো কোনোদিন? বললাম, আমি ভাই একটা কোচিং সেন্টার চালাই, তোমাদের এই মলে গিয়ে কেনাকাটা করার আর্থিক অবস্থা আমার নয়। শুধু একটা কারণেই আমি তোমাকে ওখানে একবার ভিজিট করতে বলছি। কি কারণ? মলটা হলো 5 তলা, অর্থাৎ 4th ফ্লোর। তোমাকে অত ঘোরাঘুরি করতে হবে না। তুমি 1st ফ্লোর অর্থাৎ দোতলায় যাবে, সিঁড়ি দিয়ে আর উঠতে হবে না, এসকেলেটর আছে। দোতলায় গিয়ে একটা ঝাঁ চকচকে জামা কাপড়ের দোকান আছে, তার ঠিক পাশেই একটা বইয়ের দোকান। তুমি তো বই পড়তে ভালোবাসো, কত রকমের বই যে ওখানে আছে। দোকানের ভেতরেই বসার দারুণ ব্যবস্থা। সেখানে বসে সারি সারি র‍্যাক থেকে যে কোনো বই নিয়ে তুমি যতক্ষণ খুশি বসে পড়তে পারো, কিনতেও পারো। ওখানে 20% ডিসকাউন্ট দেয়। জীবনে যে জিনিসটা আমি সব থেকে ভালোবাসি সেটা হলো বই। কত বই যে কিনেছি আমি। বস্তুত এখন বই রাখার জায়গা নেই বাড়িতে। দুজনের সংসার, আমি আর মা। কোচিং সেন্টার থেকে যা আয় হয় তাতে দুজনের ভালোই চলে যায়। কিছু টাকা জমাতে পারলে তা দিয়ে বই কিনি। একদিন মহাবিপণীতে চলেই গেলাম। দোতলায় বইয়ের দোকানটা খুঁজেও পেলাম। সত্যি চমৎকার বইয়ের দোকান। পরপর র‍্যাকে সাজানো আছে অজস্র বই। আরামপ্রদ সোফা ছড়ানো চারপাশে। দোকানের লাগোয়া কফি শপ। কফির অর্ডার দিলে রঙিন স্কার্টে যুবতী মোলায়েম হেসে কফি পরিবেশন করে। এই ধরনের দোকানে ইংরেজি বই বেশি পাওয়া যায়। অবশ্য একধারে কোণের দিকে একটা লম্বা চওড়া র‍্যাকে বেশ কিছু বাংলা গল্প, উপন্যাস, প্রবন্ধের বইও সাজানো আছে। একটা বাংলা উপন্যাস টেনে নিয়ে সোফায় বসে কফি সহযোগে পড়তে লাগলাম। বইটির নাম প্রেম অপ্রেম, লেখক মেঘনাদ গুপ্ত। এই লেখকের কোনো বই আমি আগে পড়িনি। আমি খুব দ্রুত পড়তে পারি। 120 পৃষ্ঠার উপন্যাস বিপণীতে বসেই প্রায় 50 পৃষ্ঠা পড়ে ফেললাম। যত পড়ছি তত অবাক হয়ে যাচ্ছি। লেখক এই কি লিখেছেন! এ তো আমার আর মুকুলের প্রথম জীবনের ভালোবাসার গল্প। আমার নাম রানা, দুজন চরিত্রের নামও রানা এবং মুকুল। আমাদের প্রেম শেষ পর্যন্ত অপ্রেমেই শেষ হয়েছিল। আমি বিএ পাস করে হন্যে হয়ে চাকরির চেষ্টা করছি। ব্যাংকের পরীক্ষা দিয়েছি, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতেও বসেছি। কোনোটাতেই সফল হতে পারিনি। শেষ পর্যন্ত মুকুল কয়েক বছর অপেক্ষা করে বাড়ির চাপে এক ডাক্তার যুবককে শেষমেশ বিয়ে করতে বাধ্য হয়েছিল। তখন সে দিল্লিতে থাকে। আমার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। আমি নিজের বাড়িতে কোচিং সেন্টার চালাই,
পাড়ায় রানা মাস্টার নামে আমি খুব পরিচিত। কিন্তু সব থেকে বিস্ময়ের ব্যাপার হলো লেখক মেঘনাদ গুপ্ত হুবহু রানা আর মুকুলের প্রেম ও অপ্রেমের গল্পই লিখেছেন। উপন্যাসটি বিয়োগান্ত। বইয়ের ব্লার্ব থেকে জানলাম লেখকের আবাস সুদূর বালুরঘাটে, আর আমি ও মুকুল হাওড়ার শিবপুরের বাসিন্দা। আমার সঙ্গে এই লেখকের কোনো পরিচয় হয়নি, মুকুলের সঙ্গেই বা হবে কিভাবে? আমি যতদূর জানি সে বালুরঘাটে কোনোদিন যায়নি, আর গত 7 বছর তো সে দিল্লিতে সুখী সাংসারিক জীবনযাপন করছে। তাহলে এ কি বিচিত্র ব্যাপার, অলৌকিক ব্যাপারও বলা যায়। বইটা আমি কিনে নিলাম। বালুরঘাটে আমাকে যেতেই হবে, মেঘনাদ গুপ্তের সঙ্গে দেখা করতেই হবে। বালুরঘাট শহরে আমি আগে কোনোদিন আসিনি। ছোট্ট ছিমছাম শহর। এখন কি করে আমি মেঘনাদ গুপ্তকে খুঁজে পাব? তিনি কোথায় থাকেন, কিভাবে জানব? খানিকটা যেতেই একটা বইয়ের দোকান পড়ল। লেখকের খোঁজ তো বইয়ের দোকানে পাওয়া যেতে পারে। কাউন্টারে যে ভদ্রলোক বসেছিলেন তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মেঘনাদ গুপ্ত, তিনি তো এই শহরেই থাকেন? আপনি কোথা থেকে আসছেন? কলকাতা। উনি তো একজন লেখক, অনেক বই আছে বাজারে, সব বইয়েরই ভালো বিক্রি। আপনি কি ওর পাঠক? হ্যাঁ, ওর একটা ইন্টারভিউ নিতে চাই। উনি বদ্যিপাড়ায় থাকেন। আপনি একটা রিক্সা ধরে ওর নাম বললেই চালক বাড়ির সামনে নিয়ে যাবে। ছিমছাম একতলা বাড়ি। কলিং বেল বাজাতেই বেশ লম্বা শীর্ণ চেহারার এক ভদ্রলোক নিজেই দরজা খুললেন। পরনে পাজামা, ফতুয়া, এক মাথা পাকা চুল, চিবুকের কাছে ফরাসি ধাঁচের দাড়ি। নমস্কার, আপনি লেখক মেঘনাদ গুপ্ত? লেখক কিনা জানি না, তবে আমি মেঘনাদ গুপ্ত। আমি কলকাতা থেকে আসছি একটা প্রশ্ন নিয়ে। বসুন। কি প্রশ্ন? আপনার প্রেম অপ্রেম উপন্যাসটা পড়লাম। দুটো মুখ্য চরিত্রের নাম রানা সরকার আর মুকুল মিত্র। তারা দুজনেই দুজনকে ভালোবাসতো, কিন্তু তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি। হ্যাঁ, ঠিক তাই। আচ্ছা, আমি কলকাতার মানিকতলায় থাকি, মুকুলও থাকতো। 5 বছর আমরা পরস্পরকে ভালোবেসেছি, কিন্তু আমি একাই থেকে গেছি। মুকুল এখন দিল্লিতে একজনের ঘরণী। আপনার প্রশ্নটা কি ভাই? আপনি কি কোনো সূত্রে আমাদের চিনতেন? আগে মানিকতলায় থাকতেন? আমি বরাবরই বালুরঘাটের বাসিন্দা। মানিকতলা জায়গাটা চিনিই না। আপনাদের আমি চিনি না, নামও জানি না। তাহলে এই সমাপতন কিভাবে সম্ভব? ব্যাপারটা পুরোপুরি ইন্দ্রজাল, কল্পনার ইন্দ্রজাল। মেঘনাদ গুপ্ত হাসলেন। নমস্কার। আমরা নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গল্প শুনলাম। এবার আমরা শুনবো প্রিয়াঞ্জলি দেবনাথের গল্প। তারপর এই গল্প দুটি নিয়ে আলোচনা করবেন প্রগতিময়। প্রিয়াঞ্জলি আমাদের এখানে আগেও গল্প পড়েছে। প্রিয়াঞ্জলি, তুমি আছো? তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ। হ্যাঁ, তুমি গল্প পড়ো প্রিয়াঞ্জলি। নমস্কার, সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি গল্পটি পড়ছি। গল্পের নাম টিউটর। মগের মুলুক নাকি, ছেড়ে দাও বললেই ছেড়ে দেব? অন্যায় আইন হলে প্রতিবাদও হবে। বিনয় স্যারকে থামিয়ে নিতিন স্যার এবার বললেন, দেখুনই না কেস হলো বলে। দেখছেন না এখন সবকিছুই কেসে ঝুলছে। শ্লেষের হাসি বুলিয়ে বিবেক স্যার বললেন, আরে বুঝতে পারছেন না,
বেকারগুলোকে একটু মলম লাগানোর চেষ্টা, যাতে চাকরি চাকরি করে মাথা না খায়। এদের মধ্যে সত্য স্যার বেশ প্রবীণ। তিনি এতক্ষণ চুপচাপই ছিলেন, এবার একটু খুক খুক করে কেশে বলেই ফেললেন, এরা সব শিক্ষিত বেকার, যে চাকরি নেই, যাবেই বা কোথায়। সত্যবাবুর কথাকে তুচ্ছ জ্ঞান করে বিনয় স্যার বলে উঠলেন, কে শিক্ষিত বেকার আর কে অশিক্ষিত বেকার সেটা আমাদের দেখার দরকার নেই। যা বলেছেন, সমর্থন জানান সত্যবাবু ছাড়া অন্যরা। ভাবুন তো, ওইটুকু ক্লাসরুমে ৮০-১০০ জন ছেলেকে কি ঠিকভাবে পড়ানো সম্ভব? ভালো গাইড দিতে গেলে আলাদাভাবে তো পড়াতেই হয়। বাকিরা বলে ওঠেন, তাই তো। এবার নিতিন স্যার ফস করে বলে ফেললেন, তাছাড়া আরো একটা বিষয়, টিউশন মানে তো একটু বাড়তি রোজগার। ঠিক আগের মতোই বাকিরা এবারও ঘাড় নেড়ে একে অপরকে সমর্থন জানালো। ঘাড় নাড়ছেন না শুধুমাত্র সত্যবাবু, তাকে ওরা তেমন গুরুত্বও দেন না। বিনয় স্যার আবার বললেন, যাই হোক, একটা ফেসবুক গ্রুপে আমি যুক্ত হয়েছি, যেখানে সব শিক্ষক শিক্ষিকারা স্কুল টিচারদের টিউশন না করার আইনের বিরুদ্ধে রাস্তায় নামছে। আপনারা আছেন তো সবাই? আবার সত্যবাবু ছাড়া সবাই সমর্থন জানান। তবে সত্যবাবু ছাড়াও আরো একজন শ্রোতা এইসব কথোপকথনের মধ্যে ঢুকে গিয়েছিলেন প্রথম থেকেই। তার নাম অমর রায়, গম্ভীর স্বভাবের, পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। পাশের চায়ের দোকানের টাকা মিটিয়ে এদিকে উঠে আসলেন অমরবাবু। আলোচনায় মশগুল থাকায় এতক্ষণ কেউই লক্ষ্য করেননি তাকে। তিনি উঠে আসতেই স্থগিত হয় মিটিং পর্ব। সকলে সম্মানের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে যেন স্বাগত জানান হেডমাস্টার মশাই অমরবাবুকে। রাশভারী অমরবাবুও অতি বিনয়ের সঙ্গে এক গাল হেসে বললেন, ঠিকই বলেছ তোমরা, শিক্ষকের ধর্ম সুশিক্ষা দিয়ে দেশের দায়িত্ববান নাগরিক তৈরি করা। তোমাদের কথা শুনে আমিও তাই ভাবলাম আবার ছাত্র পড়ানো শুরু করি। পেনশন তো পাই, সরকারের কাছে তাই এখনো দায়বদ্ধ। ওই বেতনেই না হয় নতুন করে মানুষ গড়ার কাজ শুরু করলাম। কি বলেন সত্যবাবু? এতক্ষণে সত্যবাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। বেশ দীপ্ত কণ্ঠে বলে ওঠেন, খুব ভালো সিদ্ধান্ত স্যার, আমিও আছি আপনার এই মহৎ কর্মের পাশে। অন্যরা নিশ্চুপ। ঠিক এই সময় স্টেশনের মাইক সমস্ত নিস্তব্ধতা ভেঙে ঘোষণা করে ট্রেনের খবর। শেষ। হ্যাঁ, আমরা দুটি গল্প শুনলাম, নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের ইন্দ্রজাল এবং প্রিয়াঞ্জলি দেবনাথের টিউটর। এই গল্প দুটি নিয়ে এবার প্রগতিদা যদি আলোচনা করেন। প্রগতিদা বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে পরিষ্কার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে প্রগতিদা। প্রথমে নীলাঞ্জনদার গল্প, হ্যাঁ প্রথমে নীলাঞ্জনদার গল্প প্রসঙ্গে আছি। নীলাঞ্জনদার গল্পে সবসময় চমক থাকে এবং পাঠককে শেষ পর্যন্ত পড়তে বাধ্য করে। এটা গল্পকারে একটা মুনসেনাই বলা ভালো। গল্পের নাম ইন্দ্রজাল। গল্পের শুরুটা মনে হবে শহরে এখানে ওখানে গজিয়ে ওঠা শপিং মলের কথা, অর্থাৎ উচ্চবিত্তদের কোনো কাহিনী হতে যাচ্ছে। কিন্তু তারপরই পাঠক লক্ষ্য করবেন কাহিনী একেবারে অন্যদিকে মোড় নিচ্ছে। গল্পের কথক পরে জানা গেল তার নাম রানা। রানা শপিং মলের দোতলায় সেই বইয়ের দোকানে সোফায় বসে কপি কেটে কেটে প্রেম অপ্রেম নামের একটা উপন্যাস পড়ছিলেন। যত পড়ছেন ততই নিজের জীবনের এক হুবহু ছবি দেখতে পাচ্ছেন। অর্থাৎ রানার সাথে মুকুলের প্রেম কিভাবে অপ্রেম হয়ে দাঁড়াবে। কথক অনেক খোঁজাখুঁজি করে লেখকের সাথে, লেখকের নাম মেঘনাথ গুপ্ত, দেখা করতে কলকাতা থেকে সুদূর বালুরঘাটে পৌঁছলেন এবং লেখককে প্রশ্ন করলেন তিনি কলকাতার মানিকতলা অঞ্চলে ছিলেন কিনা বা রানা ও মুকুলকে চিনতেন কিনা। যথারীতি মেঘনাথ বলেছেন তিনি বালুরঘাটেই থাকেন, কলকাতা যাননি কোনোদিন।
অনেকগুলো দিক এখানে ফুটে উঠেছে এবং গল্পের মধ্যে আরো গল্প আছে, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো লেখকের লেখা যেহেতু বাস্তব থেকে উঠে আসে, তাই কারুর না কারুর জীবনের ছবি তাকে থাকেই, আর হুবহু মিলে গেলে সে তো ইন্দ্রজাল হবেই। সার্থক গল্পের নাম। ধন্যবাদ নীলাঞ্জন। এবারে আসি প্রিয়াঞ্জলি দেবনাথ। এই বয়সে প্রিয়াঞ্জলি গল্পের সাথে সাথে খুব সুন্দর কবিতাও লেখে। প্রিয়াঞ্জলির গল্পের নাম টিউটর। প্রথমেই বলবো গল্পটি আধুনিক সময়ের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। শিক্ষার সংকট মানে সার্বিকভাবে সামাজিক সংকট তথা অবক্ষয়। প্রিয়াঞ্জলির গল্পে এই দিকটা খুব সুন্দর উঠে এসেছে। টিউটর গল্পে যেমন বিনয়, নিতিন বা বিবেক স্যারেরা আসেন, আবার তেমনি সত্য স্যার বা অমর স্যারেরাও আসেন। আর আসেন বলেই সমাজটা এখনো টিকে আছে। আমাদের ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল। আমি গ্রামে আমার প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা হয়, আমরা প্রাথমিক স্কুলের স্যারদের বা মাধ্যমিক স্কুলের স্যারদের রাস্তায় দেখলে প্রণাম করতাম। আমি শহরে এই সংস্কৃতি কিন্তু আমার চোখে এখন পড়ে না। সমস্ত দিক থেকেই ছাত্র শিক্ষক সম্পর্কগুলো কোথায় যেন উবে গেছে এবং ভোগবাদী এই সংস্কৃতি বা ভোগবাদী অর্থনীতিতে শিক্ষকরাও অতিরিক্ত আয়ের নেশায় মজগুল। এই যে দিকগুলো এত অল্প কথায় ও এত সুন্দর তুলে এনেছে, খুব ভালো গল্প এবং সময়োচিত। এবং এছাড়াও অনুগল্পের সব দিকেই ওর প্রখর নজর, আর নজরই বলি কেন, বরং দক্ষতার দাবি রাখে। ধন্যবাদ। প্রগতিদা, আপনি এই আমাদের সংখ্যাটি কি হাতে পেয়েছেন? যদি পান, যদি কিছু বলেন। হ্যাঁ, আমি সংখ্যাটি হাতে পেয়েছি এবং আমি দেখিয়েছিলাম যখন উদ্বোধনের সময়। আমি সংখ্যাটি পেয়েছি। আসলে আমি খুব অসুস্থ, তখনও জানেন। তার সত্ত্বেও আমি আসলে সম্পাদকের লেখাটাই আগে পড়েছি আর কি, ওই পক্ষী লেখ ভ্রমণ। হ্যাঁ, তো আমার মানে প্রতিক্রিয়া জানানো হয়নি। বাকিগুলো যা স্মৃতিপত্রটায় চোখ বোলানো হয়েছে আমি অবশ্যই পড়ে শেষ করব। আর ওই আমি গৌরদার সঙ্গে একমত যে তপনদা যে এত ভালো ভ্রমণ কাহিনী লিখতে পারেন সেটা আমার জানা ছিল না। অসংখ্য ধন্যবাদ তাকে। আর প্রচ্ছদ খুবই সুন্দর হয়েছে এবং প্রচ্ছদ শিল্পীর সঙ্গে আমি আমার মতামত জানিয়েছিলাম, কারণ আমি এই লাইনে 30 বছরের উপর আছি, তো যে খুব পারফেক্ট রং ফুটিয়ে তুলতে গেলে সেটা এতে হয় না, মানে অফসেটে হয় না, সেটা ডিজিটাল প্রিন্টিং এ করতে হবে। ডিজিটাল প্রিন্টিং এর খরচ কিন্তু খুব একটা বেশি নয়। হ্যাঁ, একটা শিটে 2টো পেপার বেরোয়। ফলে পরবর্তীতে আমি তপনদাকে বলবো ডিজিটাল গ্রাফিক্সে যদি কভারটা প্রিন্ট করা যায় তাহলে অ্যাকুরেসি অফ কালারটা ঠিক থাকে। এটুকুই আমার এইটুকু প্রতিক্রিয়া। ধন্যবাদ, ধন্যবাদ। আমরা এবার শেষ দুটি গল্প শুনবো। গৌর বৈরাগী এবং আইরিন সুলতানা, এই দুজনের গল্প বাকি আছে। তো প্রথমে গৌরদাকে বলি যে আপনি আপনার গল্পটি পড়ুন, আমরা আইরিনকে দিয়ে আজকে শেষ করব। হ্যাঁ, পড়ছি। গল্পের নাম শেষের শুরু। বাসটা এখানে নামিয়ে দিয়ে চলে গেল। তখন আকাশ ঘন মেঘে ছেয়ে গেছে, হয়তো আরেকটু পরেই বৃষ্টি নামবে। সেই সঙ্গে নামবে সন্ধ্যার অন্ধকার, চারপাশ ঝাপসা। আমি কোথায় নামবো শুনে কন্ডাক্টর অবাক হয়ে বলেছিল, আপনি ঠিক বলছেন তো? বলেছিলাম, হ্যাঁ আমি ঠিক বলছি। বাসটা চলে যাবার পর চুপচাপ দাঁড়িয়ে আছি। তখনই একটা লোক এসে বলল, যাবেন কোথায় আপনি? হাবিজাবি কথা না বলে সরাসরি বললাম, আমি শেষটা নিজের চোখে দেখতে চাই। এখন কোন দিকে যাব দয়া করে পথটা শুধু বলে দিন। লোকটা হাসলো, বলল, পথ বলে দিলেও
আপনি কুল কিনারা পাবেন না। তার চেয়ে বরং আমার সঙ্গে আসুন। আমি সঙ্গ নিলাম। কখনো চড়াই উতরাই, কখনো ঊষর, কখনো মালভূমি। পরপর দুটো নদী পেরিয়ে এলাম, একটায় খরা আর একটায় বন্যা। একটা নদীর দুকুল ধুধু বালুচর। বললুম, আর কত দূর? লোকটি কি বলল শোনা গেল না। আর তখনই হুড়মুড়িয়ে বৃষ্টি নামলো। আকাশ ভেঙে বৃষ্টি, পুরো ভিজে যাচ্ছি, কোথাও কোনো আচ্ছাদন নেই। এর সঙ্গে হু হু করে ঝড় উঠল, করকর করে বাজ পড়লো। ঠিক এই সময় মনে পড়লো রাজুর কথা, পিঙ্কির কথা, মনে পড়লো অতসীর কথা। পাশ থেকে হাসির শব্দ পেল। ফিরে তাকাতেই পাশের লোকটি বলল, এত পিছু টান থাকলে আপনি শেষ দেখবেন কি করে? পিছু টান মিছু টান সব রেখে আসতে হবে। আর একটু অপেক্ষা করুন। তারপরই আমরা থমকে দাঁড়ালাম। তবে কি শেষের কাছাকাছি এসে গেছি? মায়ের নিজের হাতে বেড়ে দেওয়া গরম ভাতের গন্ধ পাচ্ছি কেন? ভাতের পুকুরে মুসুর ডালে কাঁচা লঙ্কার রেসিপি জীবনে কোনোদিন ভুলবো না। ঠাকুরদাদা ভবানী শঙ্করের পিতলের নস্যির ডিবেটা হারিয়ে ফেলেছি কতদিন আগে। প্রপিতামহ অনাদি শঙ্কর বললেন, আমার হাত ঘড়িটায় কতদিন দম দেয়া হয়নি, ওটা মনে করে এনেছিস তো? সামনে ঘন অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। কোথাও একটা খরস্রোতা নদী বয়ে যাচ্ছে, তুমুল গর্জনের শব্দ। লোকটিকে আর দেখা যাচ্ছে না, শুধু তার গলা ভেসে এলো, বাবার টান, এবার আমরা এসে গেছি। বললুম, এটাই শেষ? অদৃশ্য থেকে লোকটা বলল, আবার শুরুও বলতে পারে। শেষ হলো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। এবার আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গল্প আইরিন সুলতানা ঢাকা থেকে পড়বেন। তারপর এই দুটি গল্প নিয়ে অরিন্দম গোস্বামীর আলোচনা শুনবো এবং তারপর আমরা সকলের কাছে যাব গল্প সম্পর্কে এবং আমাদের নববর্ষ সংখ্যা সম্পর্কে আলোচনার জন্য। আইরিন সুলতানা। আইরিন আছেন কি? হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে এখন আমাকে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাওয়া যাচ্ছে, দেখতেও পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সবাইকে শুভ সন্ধ্যা। বৈশাখের গরমের মধ্যে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আমরা ধৈর্য সহকারে আছি এবং আনন্দ চিত্তেই আছি, তো সেজন্য সবাইকে ধন্যবাদ। আর আজকে নববর্ষ সংখ্যা মোড়ক উন্মোচন হলো, তো ভালো লাগছে। যারা লিখেছেন, সম্পাদনায় কাজ করেছেন, প্রচ্ছদ শিল্পী এবং পেছনের কাজগুলো, কারিগরি দিকগুলো যারা বেশ দক্ষ হাতে সামলেছেন, সবাইকে অনেক অনেক অভিনন্দন। ফোন গল্পের আসর এভাবেই আসলে আরো পরিণত হয়ে উঠুক। আমার ফোন গল্পের সাথে যুক্ত হওয়ার শুরুর দিকে তপনদাতা অবশ্যই ছিলেন, যোগাযোগের যে মাধ্যমটা ছিল তার মধ্যে একজন ছিলেন সমীর কান্তি বিশ্বাস দা। তো দাদার আজকে 1 বছর হলো তিনি গত হয়েছেন আজকের দিনই, তো তাকে স্মরণ করছি। আর আজকে আমার গল্প একটা পড়ব, সেটা হচ্ছে 323 শব্দে। গল্পের নাম ব্রেকিং নিউজ। শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে তখন অলস পৌষের আনাগোনা। অবশ্য দুপুর গড়ালেই এক এক বাড়ি থেকে বেরিয়ে আসে অন্তত 1 জোড়া লিকলিকে পা। ঝিম মেরে থাকা মাঠ নড়ে ওঠে তখন। পশ্চিমে হেলতে থাকা সূর্য বাধ্য হয় শীতের আড়মোড়া ভাঙতে। নরম ধারালো মিহি আলো পৌঁছে যায় আনাচ কানাচে। এই শুক্রবার সে আলো ধেয়ে গেল পানির পাম্পের পাশে পরিত্যক্ত পাইপ পর্যন্ত, ঢুকে গেল ভেতরে একেবারে 600 ফুট তলে। ওদিকে কচি কাচাদের পায়ে লেগে গোল পোস্ট মুখো না হয়ে বলটা লাফিয়ে গড়িয়ে থামলো ওই খোলা নলকূপের সামনে। দাঁড়া সবাই, আমি নিয়ে আসছি বলটা। 1 জোড়া পা ছুটে এলো, থেমে গেল। নলকূপের সামনে বল, তার পেছনে 1 জোড়া পা। উপরে শূন্যে 1 জোড়া স্তম্ভিত চোখ তাকিয়ে আছে নলকূপের দিকে।
এ যেন থমকে যাওয়া এক বিকেলের জীবনচক্র। নলকূপ, বল, পা, চোখ থেকে আবার নলকূপ, বল, পা, চোখ, এমন করে চলতেই থাকতো। কিন্তু জীবনচক্র ভেঙে স্পষ্ট হয়ে ওঠে ফ্যাকাশে নখের এক জোড়া কালো হাত, তীব্র সাদা কালো এক জোড়া চোখ, তারপর কালো মুখ। নলকূপ থেকে উঠে এলো দীর্ঘ কালো শরীর, ঝুঁকে বলটা কুড়িয়ে তুলে কচিকাচার দিকে বাড়িয়ে বলল, বলটা পেয়েছি। সন্ধ্যা ছোঁয়ার আগেই দেশের 29টা টিভি চ্যানেল, 99টা অনলাইন পত্রিকা, 250 ফেসবুক পেজ, আরো 150 ইউটিউব চ্যানেলে লালচে লাইভ লোগোটা জল জল করে ওঠে। ঠিক 9 বছর আগের শীতেও এই নলকূপ টিভি স্ক্রিনে দেখেছিল গোটা দেশ। সেদিন অন্ধকার নলকূপে আজকের মতো আলো ঢুকে গেলে 600 ফুট তলে একটা বল পাঁজা কোলা করে বসে থাকা 4 বছরের চোখ, মুখ, হাত, পা, শরীর দেখা যেত লাইভে। সেই 4 বছরের কচিকাচা কি নলকূপ থেকে উঠে আসা আজকের এই লম্বা কুচকুচে শরীর? হ্যালো গাইস, এই কুচকুচে রহস্য ভেদে সাথেই থাকুন। দর্শক আর স্ক্রিনের মাঝে দুম করে ভেসে ওঠে বিজ্ঞাপন। রেলওয়ে কলোনিতে পিল পিল করছে ক্যামেরা আর বুম। ব্রেকিং নিউজ ছাড়তে ছাড়তে চ্যানেল পত্রিকার বার্তা কক্ষেও হিমশিম দশা। স্থানীয় প্রতিনিধিরা ধুন্ধুমার খবর পাঠাচ্ছে, ভুলভাল বানানে শিরোনাম স্ক্রল হচ্ছে স্ক্রিনে। গোটা দেশের আনাচ কানাচের এক একটা পরিত্যক্ত খোলা নলকূপ আর ঢাকা ম্যানহোল থেকে উঠে আসছে কুচকুচে কচিকাচা দীর্ঘ শরীর, ওদের ফ্যাকাশে নখের কালো হাতে বল ধরা। যেন 600 ফুট তল থেকে ভেসে আসছে এমন কণ্ঠে ওরা বলছে, বলটা পেয়েছি তো। ধন্যবাদ। হ্যাঁ, আমরা দুটি গল্প শুনলাম। এবার এই গল্প দুটি নিয়ে অরিন্দম দা যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, নমস্কার সবাইকে। আমরা পরপর মানে হ্যাঁ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, সুন্দর শোনা যাচ্ছে। এবার বেশ, এবার আমরা এই দুটো গল্প নিয়ে একটু দুটো কথা বলি। প্রথমে আইরিন সুলতানার গল্পটা নিয়ে আমি বলতে চাই। এই জন্য বলতে চাই যে এ তো একদম আমাদের হাল আমলের গল্প, যে গল্পের মধ্যে ব্রেকিং নিউজ গল্পের নামকরণ আর কিভাবে আমরা ব্রেকিং নিউজ তৈরি করি, ব্রেকিং নিউজ বজায় রাখতে চাই, তার ভিতরের গল্প এখানে বলা আছে। এরকম একটা সমস্যার কথা আগে বলা হয়েছিল, এরকম, এটাও আমার নিজের তৈরি নয়, যে মনে করুন একজন মানুষ আক্রান্ত হচ্ছেন এক জন্তু জানোয়ার দ্বারা বা অন্য মানুষ দ্বারা বা কিছু। আপনার হাতে একটি অস্ত্র আছে আর একটি ক্যামেরা আছে, আপনি তখন কি করবেন? অস্ত্র দিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করবেন না ক্যামেরা দিয়ে তার ছবি তুলবেন? এই যে একটা সমস্যা বা এই যে একটা প্রশ্ন, এইটা এই গল্পের আষ্টেপৃষ্ঠে জড়ানো আছে। অর্থাৎ 9 বছর আগে যে খোলা ম্যানহোল নয়, এখানে খোলা ম্যানহোলও হতেই পারত, পরিত্যক্ত এই যে নলকূপ, খোলা নলকূপ, সেখানে যে একটি বাচ্চা বল আনতে গিয়ে পড়ে গেছিল, সেই ঘটনাটা কিন্তু অতীত। সেই ঘটনাটা অতীত, আর অতীতকে যেমন আমরা ভুলে যাই সেরকম ভুলে গেছি। আরও একবার এর চারপাশে বাচ্চারা খেলছে, যে কোনো সময় আবার পড়তে পারে কেউ না কেউ, কিন্তু আমরা এটা ঢাকবার ব্যবস্থা করিনি। আমরা যে ব্যবস্থাটা করেছি সেটা হচ্ছে 29খানা টিভি চ্যানেলের ব্যবস্থা করেছি, 99খানা অনলাইন ম্যাগাজিনের ব্যবস্থা করেছি, 150খানা ইউটিউব চ্যানেলের ব্যবস্থা করেছি, যেখান থেকে অনলাইন এগুলো সম্প্রচার করা যায়। আর ওই যে কালো লিকলিকে হাত যে বেরিক করে আনছে, যে বলছে বলটা পেয়েছি তো, এর দিকে আমরা আর কিছু তাকাইনি, এর কথা আমরা আর ভাবিনি। আমরা জানি খবর লোকে খায়, আমরা জানি খবর বিক্রি হয়,
এই গল্প থেকে আমরা জানলাম খবর জিয়েও রাখা হয়। এইটা আমাদের একটা বড় প্রাপ্তি। রেল কলোনির মাঠে যে খোলা নলকূপের যে গর্ত, বলটা পেয়েছি বলে যে খবর আমাদের কাছে তোলা হলো, গল্পের শেষে দেখবেন আছে এই বলটা পেয়েছি তো, এই তো বলে আবার ওইটা পুনরাবৃত্ত হয়েছে। ফলে এই ব্রেকিং নিউজ, আমরা এর শিকার, আমাদের আর উপায় নেই, আমাদের এই ব্রেকিং নিউজের মধ্যেই থাকতে হবে। সঙ্গে থাকুন, নিরুপায় হয়ে সঙ্গে থাকুন। এই চর্চিত হ্যাংলামি এইটার শরিক হন। এটুকুই, খুব ভালো লেগেছে গল্পটা। পরের গল্প গৌরদার। গৌরদার গল্প শেষের শুরু। এটা একটা চির নতুন গল্প, আবার চির পুরাতন গল্প আমি বলবো। একটা দার্শনিক ভাবনার গল্প। বাস থেকে প্রথমে একজন নামছে, গল্পের শেষে আমরা দেখলাম যে বাস বলতে বাস নয়, কন্ডাক্টর বলতেও কন্ডাক্টর নয়, আমরা সবাই একটা পথযাত্রী। ধীরে অথচ নিশ্চিতভাবে, অমোঘভাবে আমরা আমাদের সেই গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। আমাদের ভারতীয় দর্শনে এই যে যাত্রা, এই যে শেষের প্রতি যাত্রা, মহাযাত্রা, মহাপ্রস্থানের পর্ব, মহাপ্রস্থানের পর্ব ভারতে আছে, অন্যান্য বিভিন্ন ধর্মে আছে। মহানিষ্ক্রমণ, মহাভিনিষ্ক্রমণ এই কথা আছে। এগুলো সবই এই গল্পের মধ্যে পরিষ্কার করে বলা নেই, কিন্তু এই গল্পের মধ্যে খুব গুরুত্ব দিয়ে সেগুলোকে বলানো হয়েছে। এখানে কখনো কখনো আমাদের মনে পড়বে বাড়ি ছেড়ে যাওয়ার কথা, কখনো কখনো আমাদের মনে পড়বে জীবন ছেড়ে যাওয়ার কথা। আমাদের তো ভারতীয় সংস্কৃতিতে এই বাড়ি ছেড়ে যাওয়া একে খুব মহান করে দেখানো হয়েছে, দেখানো হয়। কারণ মানুষ বাড়ি ছেড়ে বা নিয়মিত যে আরাম ছেড়ে যখন দেশের জন্যে, চারপাশের মানুষের জন্যে, লোকের দুঃখ নিবারণের জন্য এগিয়ে যান, তখন আমরা তাদের মহাপুরুষ বলি। আমরা এভাবেই নিমাইকে মহাপুরুষ বলেছি, সিদ্ধার্থকে বলেছি। কিন্তু এত পিছুটান যেগুলো আমাদের ধরে রাখে, এত পিছুটান থাকলে তো এই শেষের প্রান্তে যাওয়া যায় না। ফলে একদিকে আমাদের হাত টেনে রাখে আমাদের যাপিত জীবনের আকাঙ্ক্ষা, আমাদের মায়ের হাতের বেড়ে দেওয়া ভাতের পুকুরে কাঁচা লঙ্কা দিয়ে মুসুর ডালের গন্ধ, আমাদের পরিচিত মানুষজন রাজু, পিঙ্কি, অতসী, দাদুর নস্যির ডিবে, দাদুর বাবার হাত ঘড়ি আমাদের। অথচ জানি যে এগুলো কোনোটাই আমরা নিয়ে যেতে পারবো না, সব ছেড়ে যেতে হবে, সব, পুরোটাই। চর্যাপদে আছে ভবনদী গহন গম্ভীর বেগে বাহি, দুঅন্তে চিখিল মাঝে ন থাহি। আমরা জানি মাঝখানে আমরা ঠাঁই পাবো না, থাই পাবো না, থই পাবো না, কিন্তু এই নদী আমাদের পার হতেই হবে। এই নদীর কথা বারবার এসছে এই গল্পের মধ্যে, দুবার এসছে। এবং এই যে নদী কখনো ভবসিন্ধু রূপে আমাদের কাছে আসে, পার করো ভবসিন্ধু, কখনো বৈতরণী নামে আসে, কখনো ওই চর্যাপদেও আমরা পাই বাহতু কামলি সদ্গুরু পুচ্ছি, সদ্গুরুর নাম স্মরণ করে হে কামলি তুমি আমাদের নিয়ে চলো। শুধু একটা গলা, শুধু লোকটার গলা পাওয়া যায়, ওই লোক আমাদের পরিচালিত করেন। পা বাড়ান, আরেকটু পা বাড়ান, আমরা এসে গেছি। এই পা বাড়ানোটাতেই আমাদের সংশয়, আমরা এই পাটা বাড়িয়ে আর উঠতে পারি না। আমাদের এই যে শুরু গল্পের, আর এই যে আমাদের শেষ, এই শেষ থেকে আবার একটা গল্পের শুরু হয়ে যায়। এই যে যাওয়া, এই যাওয়া নিয়ে গৌরদা অনেক গল্প লিখেছেন। এই যাওয়া, অভিযান, যাত্রা। গৌরদার এবারের যে ফোন গল্পের আসরের যে গল্প, সেইটা তাতেও পড়বেন, তাতেও একটা জায়গায় যাওয়ার কথা আছে, অন্যভাবে লেখা আছে। এই যাওয়া নিয়ে আমাদের তো বললাম ওই জন্য যে আমাদের নতুন গল্প, কিন্তু আবার চিরপুরাতন গল্প। আমরা সবাই বোধহয় কোথাও একটা যেতে চাই, কোথাও একটা পৌঁছতে চাই।
বা চাই বা না চাই আমাদের হাঁটতেই হয়। আমাদের সেই যাওয়ার গল্প আমরা বলি। এই কিছুদিন আগে অমর মিত্রের যে গল্পটি বুকার প্রাইজ পেল, গাঁও বুড়ো, সেটাও যদি পড়েন, সেটাও গাঁও বুড়োর একটা অভিযানের কথা। সেখানে সেও যাচ্ছে একটা অভিযানে। এখানেও গৌরদার হাত ধরে আমরা এগিয়েছি, কিন্তু ওই সামনের দুয়ারটুকু আমাদের তখন মনে হয় আমাদের পিছু ডাকে। এই পিছু ডাক আমাদের চিরন্তন। ওই পিছু ডাককে আমরা কাটাতে পারি না। এই কাটাতে পারি না বলেই আমাদের এই অভিযান শেষকালে সফল হয় না। রবীন্দ্রনাথ বলেছিলেন, কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয়। আমাদের তো সংশয় আছেই। এই সংশয়কে স্বীকার করে নিয়েই গৌর বৈরাগীর এই গল্প শেষের শুরু একটা অন্যতর মার্গের গল্প হয়ে আমাদের কাছে ফুটে ওঠে। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। আমরা আজকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে গল্প শুনছি এবং আমাদের আজকে পত্রিকা প্রকাশ হলো। এবার আমরা গল্প সম্পর্কে অনেকের আলোচনা শুনলাম। বাকি যদি আর কেউ কিছু বলেন তাহলে আমরা শুনবো, পত্রিকা নিয়ে বা গল্পগুলো নিয়ে। সুভাষিস ঘোষ হাত হ্যাঁ, তুলেছেন। সুভাষিস ঘোষ হাত তুলেছেন। আপনি সুভাষিস দা বলুন। সুভাষিস দা আপনি শুনতে পাচ্ছেন? সুভাষিস ঘোষ। অন্য কেউ যদি কিছু বলেন তারপর সুভাষিস দা না হয় পরে শুনবো আমরা। কিছু বলবো? হ্যাঁ বলুন বলুন। আমার দুটো প্রপোজাল আছে। একটা হচ্ছে সিলেকশন রাখা হোক, যেমন ডিসিশন নেওয়া হলো যে 6টা ভ্রমণ কাহিনী হবে, হয়তো 12টা সাবমিট করা হলো, তার থেকে সিলেক্টেড হয়ে 6টা পাবলিশ হলো। এটা এতদিন ছিল না, এবারে সিলেকশনটা রাখা হোক। সেকেন্ড প্রপোজাল হচ্ছে যে বাংলা কাহিনীতে স্যাডিস্টিক পার্টটা বর্জন করা হোক। কেউ যদি স্যাডিস্টিক কিছু বা দুঃখবিলাসী কাহিনী বা গল্প যদি সাবমিট করে, সেগুলো রিজেক্ট করা হবে। একটা প্রপোজাল, জাস্ট ভেবে দেখবেন। হ্যাঁ, এই প্রপোজালটা তবুও একটু ভেবে দেখবেন যে নির্দিষ্ট সংখ্যা আমরা গল্পে যদি রাখতে পারি এবং তার মধ্যে থেকে যদি বেছে নেওয়া যায়, এটা একটা ভালো প্রপোজাল। আর কেউ যদি কিছু বলেন নববর্ষ সংখ্যা সম্পর্কে কিংবা আজকের গল্পগুলো সম্পর্কে? আর কেউ কি কিছু বলবেন? তা না হলে আমরা তাহলে অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি প্রায়। হ্যাঁ, মানসীদি বলুন। মানসী গাঙ্গুলি হাত তুলেছেন, বলুন। হ্যাঁ, আমার মনে হয় যে এই পাতায় যে গ্যাপগুলো রয়েছে সেটা একটু হিসাব করে শব্দ সংখ্যা চাওয়া হলে তাহলে ওই গ্যাপটা কভার হয়ে যায় প্রতিটি গল্পের জন্য। এইটুকুই। ঠিক ঠিক। আর কেউ কিছু বলবেন কি? আমরা আশা করব যে সবাই বাকি গল্পগুলো পড়বেন এবং এই গল্পগুলো পড়ার পরে তাদের মতামত জানাবেন। সেটা তপনবাবুকে জানালে তপনবাবু গ্রুপে পোস্ট করে দিতে পারবেন, সেটা একটা উপায়। কিংবা ফেসবুকে পোস্ট করতে পারেন, অথবা পরবর্তী আমাদের যে ফোন গল্পের আসর হবে সেখানে আমরা আরো আলোচনা করতে পারি গল্পগুলো নিয়ে। আর যদি কেউ কিছু বলেন তাহলে আমরা শুনবো, তা নাহলে আজকে অনুষ্ঠান আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি।
আমি তপনবাবুকে অনুরোধ করবো, তপনবাবু আপনি যদি শেষে দু এক কথা বলেন তাহলে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি। হ্যাঁ, একটা কথাই বলার, সেটা হচ্ছে যে এই যে সংখ্যাটা হয়েছে, চাচ্ছি যে এই সংখ্যাটার উপরে একটা একটা ফিডব্যাক হোক, মানে সকলে সংখ্যাটা পড়ছেন এবং সেই সংখ্যাটার একটা ফিডব্যাক যদি পাওয়া যায় ওভারঅল, মানে পুরোটা নিয়ে। কেউ হয়তো গল্প ধরে আলোচনা করলেন বা ভ্রমণ কাহিনী বা অনুবাদ গল্প করে, এইবারে আমরা সেই ফিডব্যাক কলাম নামে আমরা একটা পরবর্তী যে পুজো সংখ্যাটা হবে, ফিডব্যাক কলামে আমরা সেই বাছাই করা কিছু ফিডব্যাক আমরা সেখানে ছাপবো। এটা অনেকটা চিঠিপত্রের মতন ব্যাপার, ফিডব্যাক বলে ব্যাপারটা থাকবে। তো সেই বিষয়টার জন্য আমি একটু সকলকে আবেদন করছি যে আপনারা সংখ্যাটা পড়ুন এবং পড়ে সংখ্যাটার সম্পর্কে আপনারা 200, 300, 400 শব্দ যেরকম আপনাদের মনে হয়, আমরা সেখান থেকে বেছে কিছু সংখ্যা আমরা ফিডব্যাক কলামে প্রকাশ করব এবং তার সাথে তো ছোট গল্প, অনুগল্প বা এরকম ধরনের জিনিস থাকবেই। এইটুকুই বলার। তো আর যদি কারোর কিছু বলার না থাকে তাহলে আমরা আজকে এখানেই অনুষ্ঠান শেষ করতে পারি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি সবাই। শুভরাত্রি সবাই।